সেটা আলোচনা করব। তারপরে 2020 জিওগ্রাফি পেপার ওয়েস্ট বেঙ্গল সেটের আমরা আলোচনা করছি। এখানে বলা হয়েছে যে কোন স্যাটেলাইটটা ওয়েদার রিলেটেড নয়। এখানে রিসোর্স স্যাট, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা স্যাটেলাইট যেটা 2003 সালে লঞ্চ করা হয়েছিল, যেটা অনলি রিসোর্স সম্পর্কে মানে সম্পদ সম্পর্কে বর্ণনা করে। আর বাকি ইনস্যাট, মেট্রোস্যাট, নোয়া এই তিনটিই হচ্ছে ওয়েদার রিলেটেড। মেট্রোস্যাট হচ্ছে ইউরোপিয়ানদের আর নোয়া হচ্ছে ইউএসএর মানে আমেরিকার, আর ইনস্যাট হচ্ছে ভারতের। এরপরে 18 নম্বরে বলা হয়েছে যে ডিউ পয়েন্ট ডিউ শিশির তৈরিতে কোন কোন জিনিস দরকার বা কীরকম ওয়েদার দরকার। ফার্স্ট হচ্ছে এখানে 2 নম্বরে যেটা বলেছে ওয়ার্ম প্রিভিয়াস ডে মানে আগের দিন বাতাসে আর্দ্রতা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই থাকতে হবে। তারপরে 3 নম্বরে এখানে পয়েন্টে বলা হয়েছে সন্ধ্যাবেলায় মানে শান্ত আবহাওয়ার প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই, কারণ ঝড়ো আবহাওয়া যদি সৃষ্টি হয় তাহলে সেখানে শিশির বিন্দু তৈরি হতে পারবে না। ক্লিয়ার স্কাই মানে আকাশ পরিষ্কার থাকতে হবে, কারণ আকাশ যদি পরিষ্কার না থাকে তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতাটা ক্রমশ বাড়তে থাকবে, আর বায়ু উষ্ণ হলে সেটা ডিউ পয়েন্টের কাছাকাছি না গিয়ে সেটা আরও বেশি উঁচু পর্যন্ত যাবে এবং মেঘ সৃষ্টি করবে। শিশির বিন্দু সৃষ্টি না করে মেঘ সৃষ্টি করবে, কারণ আমরা জানি বাতাস যত উষ্ণ হয় সে তত উপরের দিকে উঠতে থাকে, এবং শেষে যখন ওই বাতাসটার উষ্ণতা এবং তার পারিপার্শ্বিক উষ্ণতা সমান হয়ে যায় ঠিক তখনই মেঘের সৃষ্টি হয়। তো শিশির বিন্দু সৃষ্টি হওয়ার জন্য ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ দরকার, যার কারণে উষ্ণতা খুব তাড়াতাড়ি ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করতে পারে এবং খুব অল্প দূরত্বে গিয়েই সে যেন ঘনীভূত হতে পারে এবং শিশির বিন্দু সৃষ্টি হতে পারে। তাই এখানকার পয়েন্ট হচ্ছে 2, 3, 4 হবে, মানে ডি অ্যান্সার, 1 হবে না। এবারে 19-এর দাগে এখানে বলা হয়েছে মনসুন টাইপ ক্লাইমেট মানে ভারতে মৌসুমি বায়ু হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো দায়ী। ফার্স্ট হচ্ছে লোকেশন মানে অবস্থান। ভারতের অবস্থান এমন একটা জায়গায় যেখানে মৌসুমি বায়ু আসার একমাত্র উপযুক্ত। 2 নম্বর হচ্ছে থার্মাল কন্ট্রাস্ট। অবশ্যই থার্মাল কন্ট্রাস্ট মানে তাপের যে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়, মানে তিব্বতীয় এলাকা ভারতের ম্যাপের আমরা উপরে যে তিব্বতিয়ান মালভূমি দেখতে পাই সেখানে কি হয়, সেখানে লো প্রেশার সৃষ্টি হয়, অত্যাধিক উষ্ণতার কারণে ওখানে লো প্রেশার সৃষ্টি হয়। উপরন্তু ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগরে তখন হাই প্রেশার সৃষ্টি হয়, যার কারণে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। এটা হচ্ছে মৌসুমি বায়ু আসার আর একটা কারণ। 3 নম্বরে হচ্ছে আপার এয়ার সার্কুলেশন মানে নিচে হচ্ছে হাই প্রেশার টু লো প্রেশার ভারত মহাসাগর থেকে তিব্বতিয়ান মালভূমির দিকে বায়ু প্রবাহিত হয়, আর উপরে তার উল্টোটা হয়, মানে তিব্বতিয়ান মালভূমির ওপর হাই প্রেশার সৃষ্টি হয় ওপরে এবং এদিকে মহাসাগরের ওপর তখন লো প্রেশার সৃষ্টি হয়, উল্টো যেটা। আর ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন মানে আইটিসিজেড, তখন আইটিসিজেড কি হয় 23 ডিগ্রি মানে ট্রপিক অফ ক্যান্সারের ওপর 23.5 ডিগ্রি টপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্য তখন লম্বভাবে কিরণ দেয়, যার ফলে কি হয় ওখানে উষ্ণতাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তো এখানে 4টা সারা জিনিসই দরকার, 4টি জিনিসই প্রযোজ্য মৌসুমি বায়ু আসার জন্য, অতএব অ্যান্সার ডি। এবারে 20 দাগে অ্যান্সারে 20 দাগে কোশ্চেন এখানে বলা হয়েছে ম্যাকিন্ডার্স থিওরি হার্টল্যান্ড পুট ফরওয়ার্ড। হার্টল্যান্ড থিওরিতে ম্যাকিন্ডার বলেছিলেন, যেটা 1904 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তিনি বলেছিলেন হু রুলস ইউরোপ মানে যে ইউরোপের ওপর শাসন করতে পারবে, কমান্ডস দ্যাট হার্টল্যান্ডের ওপর ইউরোপের হার্টল্যান্ডের ওপর যে শাসন করতে পারবে সে সমস্ত আইসল্যান্ডের ওপর শাসন করতে পারবে, আর যে আইসল্যান্ডের ওপর শাসন করতে পারবে সে হোল ওয়ার্ল্ডের ওপর শাসন করতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছে। এবারে রিজন তার কারণ হচ্ছে ম্যাকিন্ডার ফর্মুলেট অফার্ড স্ট্যানলি স্ট্র্যাটাজি ফর টেরিটোরিয়াল এক্সপেনশন
অ্যান্ড ইন্টারন্যাশনাল সুপ্রিমেসি, মানে এখানে বলা হয়েছে যে ম্যাকিন্ডার তার এই যে থিওরিটা দিয়েছিলেন স্ট্যানলি স্ট্র্যাটাজি টেরিটোরিয়াল এক্সপেনশন, এই থিওরিটা দ্বারা প্রভাবিত হয়ে, হ্যাঁ এটা হচ্ছে এখানে যে বলা হয়েছে টেরিটোরিয়াল এক্সপেনশন মানে হচ্ছে পার্শ্ববর্তী এলাকাকে প্রসারিত করতে হবে, মানে তুমি কোনো এলাকায় বাস করছো, সেই এলাকা থেকে তোমাকে পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে দখল করে তোমার এলাকাটাকে ধীরে ধীরে বাড়াতে হবে। মানে আগেকার দিনে রাজারা যেরকম তাদের এলাকা প্রসারিত করতো, তাদের রাজ্যের সীমানা বাড়াতো, এটা এখানে তাই বলা হয়েছে। এ দুটো সারাই ঠিক, এর কারণটাও ঠিক, তাই এর অ্যান্সার হবে বি। এখানে অ্যাসার্টেশন আর রিজন দুটোই ঠিক, আর রিজন কিন্তু কেউ কারোর কারণ ব্যাখ্যা করছে না, তাই বি অ্যান্সার হবে। এবারে 21 দাগে এখানে বলা হয়েছে, এটা আমি ডাইরেক্টলি বলে দিই, এ এখানে যে হটস্পটটার কথা বলা হয়েছে, হটস্পটটা হচ্ছে ইরাপশন অফ ওশিয়ান আইসল্যান্ড ব্যাসাল্ট, এ এফ, আর এফ এর সাথে 90 ইস্ট রিজ, মানে 90 ডিগ্রি রিজ, 90 ডিগ্রি মেরিডিয়ানের ওপর যে রিজটা রয়েছে সেটা তারই সঙ্গে যুক্ত এই হটস্পটটা। তাহলে এ এফ আর আই, তাহলে কোনটা হবে এখানে অ্যান্সার হবে সি। বাকি রেড সি আমরা জানি এটা হচ্ছে একটা কন্টিনেন্টাল রিফটিং, মানে দুটো কন্টিনেন্ট একে অপরের থেকে সরে যায়, মাঝে ওই রিফটটা তৈরি হয়েছে, রিফট ভ্যালিটা, তাকে গ্রস্ত উপত্যকাও বলা হয়। এবং এইচের সাথে আর কার যুক্ত, তাহলে রেড সি, কন্টিনেন্টাল রিফটিং এবং তার সঙ্গে নর্মাল ফল্ট, এটা নর্মাল ফল্ট হয়েছে, তাহলে এর অ্যান্সার সি হবে। এবারে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট প্লেট ড্রাইভিং ফোর্স ইজ কনসিডার টু বি, এটা হবে স্ল্যাব পুল, মানে আমরা যে প্লেটগুলো দেখতে পাই, যে প্লেটগুলো মুভমেন্ট করছে তার মেন ফোর্স হচ্ছে স্ল্যাব পুল। এবার স্ল্যাব পুল ফোর্সটা কি, কনভার্জেন্ট বাউন্ডারি বরাবর, প্লেটের বাউন্ডারি বরাবর যখন দুটো প্লেট একে অপরের মুখোমুখি আসে তখন অপেক্ষাকৃত যে প্লেটটা ভারী সে প্লেটটা নিচের দিকে মুভ করতে থাকে এবং হালকা প্লেটটা তার উপরের দিকে উঠতে থাকে। এটাকে সাবডাকশন জোন বলে। এই সাবডাকশন জোনে যখন একটা প্লেট নিচের দিকে নামছে তখন সে একটা ফোর্স সৃষ্টি করে। যখন কোনো জিনিসকে আমরা নিচের দিকে চাপ দিই তখন সে তো উল্টোভাবে একটা ফোর্স সৃষ্টি করে, যেটা কি করে প্লেটটাকে মুভ করতে সাহায্য করে, মানে প্লেটের চলাচল করতে সাহায্য করে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি দায়ী। যতগুলো এখানে ফোর্স বলা হয়েছে প্রত্যেকটা ফোর্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ল্যাব পুল, যেটা প্লেটের চলনের জন্য দায়ী বেশি। বাকি তোমরা তিনটে দেখে নিবে এখানে। এবারে 23 দাগে অ্যান্সার আমরা আলোচনা করি। এখানে কি বলা হয়েছে যে এ রিভার চ্যানেল প্যাটার্ন মে আফটার ফর্ম braided meandering due to following change in its catchment area। আচ্ছা, এখানে ব্রেইডেড চ্যানেল থেকে মিয়েন্ডারিং মানে নদী বাঁকটা সৃষ্টি হলো। এই নদী বাঁকটা সৃষ্টি হওয়ার কারণ কি, কারণ এখানে রেনফল মানে বৃষ্টির পরিমাণ কমে গেছে। যখন কোনো নদীতে জলের পরিমাণ কমে যায় তখনই সে ব্রেডেড মানে বিনুনি রূপী যখন তার প্রবাহপথটা ছিল সেখান থেকে সে ধীরে ধীরে বড় বড় বাঁক নিতে লাগলো। বাঁক তখনই নেয় নদী যখন তাতে জলের পরিমাণ কমে যায়। তো অ্যান্সার হবে এখানে বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট আইডিয়াল কন্ডিশন। আচ্ছা, কেমিক্যাল ওয়েদারিংয়ের জন্য আমরা জানি হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট দরকার, মানে যেখানে প্রচুর গরম এবং বৃষ্টি হচ্ছে। হিউমিড এরিয়া মানে যেখানে বৃষ্টি হবে, ওই সব এলাকায় সবচেয়ে ভালো কেমিক্যাল ওয়েদারিং হয়। বাকি যে অ্যান্সারগুলো আছে কোল্ডে তো হয় না, আর ড্রাই হলে অনলি হট মানে উষ্ণ আর শুষ্ক হলে কখনো ওয়েদারিং ভালো হয় না। উষ্ণও দরকার উপরন্তু আর্দ্রও দরকার, তাই অ্যান্সার বি। হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স ইজ ইন্ডিকেশন অফ। আচ্ছা, এখানে বলা হয়েছে রিভার ভ্যালি রিজুভেনেশন মানে নদীর পুনর্যৌবন লাভ। নদীর পুনর্যৌবন লাভে কোন, এখানে এতগুলো ফিচার্স দেওয়া আছে তার মধ্যে কোনটা প্রযোজ্য। নদী যখন পুনর্যৌবন লাভ করে মানে নদী যখন পুনরায় আবার ক্ষয় সৃষ্টি করে,
ক্ষয় সৃষ্টি করা মানে কি, নদীর তিনটে স্টেজ আমরা জানি, রিভারের তিনটে স্টেজ, এক হচ্ছে ইয়াং, তারপর হচ্ছে ম্যাচিওর, তারপর হচ্ছে ওল্ড। ধীরে ধীরে নদী এইভাবে ওল্ড এজের দিকে যায়। এবারে ওল্ড এজের পর হঠাৎ করে যদি তাতে আবার পুনরায় ইয়াং এজ ফিরে আসে, মানে নদীতে হঠাৎ করে হয়তো জল বেশি হয়ে গেল, নদী কোথাও হয়তো ঢাল পেল, বা কি হলো, সমুদ্রের জলতল হয়তো নিচের দিকে বসে গেল, নদী যেখানে সমুদ্রের সঙ্গে মিশছে ঠিক তার আগে যদি কি হয়, কোনো কারণে সমুদ্রের জলতলটা নিচে নেমে যায়, তাহলে নদী তো তার ঢালের পরিমাণটা বেশি পেয়ে যাচ্ছে, তখন নদী আবার পুনর্যৌবন লাভ করে, মানে আবার ক্ষয় করতে শুরু করে ইয়াং এজের মতো। তখন কি হয়, তখন আমরা এই যে ইনট্রেন্সড মিয়েন্ডার্স দেখতে পাই, মানে নদী বাঁকগুলো কেটে, যে নদী বাঁকগুলো আমরা ওল্ড স্টেজে দেখতে পেয়েছিলাম, এই নদী বাঁকগুলো কী হবে, কেটে নিচের দিকে বসে যাবে ইয়াং এজ শুরু হলে। তো ইনট্রেন্স মিয়েন্ডার্স হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের অন্যতম একটা ভূমিরূপ। 26 তাকে এখানে বলা হয়েছে রক ওয়াল স্টিপ ডিপ্রেশন। আচ্ছা, কাস্ট অঞ্চলে যখন কোনো খাড়া দেওয়াল ভেঙে পড়ে তখন সেখানে ককপিট তৈরি হয়। বাকি এখানে পোলজে আর সিঙ্কহোল, এগুলো আমরা জানি। সিঙ্কহোল হচ্ছে একটা অবনত ভূমিরূপ, আর পোলজেও সিঙ্কহোলের থেকে আকারে বড় একটা ভূমিরূপ। বাকি এখানে রক ওয়াল মানে খাড়া কোনো দেওয়াল, স্টিপ ডিপ্রেশন কস্ট বাই কাস্ট টোপোগ্রাফি অঞ্চলে যখন তার গ্রাউন্ড সারফেসটা ধসে পড়ে তখন ককপিটস তৈরি হয়। এবারে 27 দাগে বলা হয়েছে বাই ফার দ্য মোস্ট কমন ওয়াইড স্প্রেড কাস্ট ট্রেন ইন সিঙ্কহোল। এই তো বলা হয়েছে এখানে ওয়াইড স্প্রেড টোপোগ্রাফি কথা বলা হয়েছে, যেটা সিঙ্কহোল নামে পরিচিত, এবং রিজনে বলা হয়েছে টোপোগ্রাফিক্যালি এ সিঙ্কহোল ইজ এ ডিপ্রেশন দ্যাট ভ্যারিজ ইন ডিপ ফ্রম লেস দেন মিটার টু ফিউ হান্ড্রেডস মিটার, মানে কয়েক মিটার থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে সিঙ্কহোল। ঠিকই বলা হয়েছে, সিঙ্কহোল খুব একটা বড় হয় না। সিঙ্কহোলের পরে সোয়ালো হোল, উভালা, পোলজি, এগুলো হচ্ছে তার থেকে আকারে বড়। তো এখানে দুটোরই অ্যান্সার ঠিক বলেছে, কিন্তু এখানে সিঙ্কহোল কিভাবে তৈরি হয় এটা কিন্তু বলেনি, কারণ তার বলেনি, তাই এর অ্যান্সার বি হবে। এবারে 28 দাগে বলা হয়েছে, এটা খুব সহজ এই কোশ্চেনটা, প্রিন্সিপাল অফ ইউনিভার্স সমরূপবাদ এটা হয়েছিল 1785। থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফটিং, যেটা 1910 দিয়েছিলেন 1910 দিয়েছিলেন এফ.বি. টেলর, এবং 1912 দিয়েছিলেন ওয়েগনার। ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি, যেটা হচ্ছে হ্যাক দিয়েছিলেন, এটা 1978 খ্রিস্টাব্দে। আর থিওরি অফ কনভেকশনাল কারেন্ট মানে পরিচলন স্রোত, যেটা প্লেটের মুভমেন্টের জন্য দায়ী, এটা বলা হয়েছিল 1928 সালে। তো এটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজালে এর অ্যান্সার ডি হবে, ফার্স্ট হবে প্রিন্সিপাল অফ ইউনিফরমাটিজম। এবারে 29 দাগে বলা হয়েছে হোয়েন টু মিয়েন্ডার নেক্স ডু নট কাম ক্লোজার বাট এ চ্যানেল, যখন দুটো নদী বাঁকের যে নেকগুলো মানে কি বল সামনের অংশগুলো ডু নট কাম ক্লোজার, একে অপরের কাছাকাছি না এসে চ্যানেল ফ্রম ওয়ান নেক, একটা অংশ যখন আরেকটা অংশের সঙ্গে জুড়ে যায় এবং মেন নদীটা যখন তার সঙ্গে প্রবাহিত হয়, তখন এটা কি তৈরি হয়, চুট কাট অফ, মানে খানিকটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো। এবারে সুপ্রিম পোস্ট প্রোফাইল ইজ ড্রন, আমরা সুপ্রিম পোস্ট প্রোফাইল সবাই এঁকেছি জিওগ্রাফির প্র্যাকটিক্যালে। তো সুপ্রিম পোস্ট প্রোফাইলে আমরা দেখাই সাইক্লিং নেচার অফ ল্যান্ডস্কেপ, মানে একটা ল্যান্ডস্কেপের ইউথ স্টেজে, তার ম্যাচিওর স্টেজে, ওল্ড স্টেজ, এরকম পরপর 3টে স্টেজ দেখানো হয়, এবং এই স্টেজটার পুরো তার যে লাইফ সাইকেল সেটা দেখানো হয় সুপ্রিম পোস্ট প্রোফাইলে। পেরিগ্লাসিয়াল এনভায়রনমেন্ট পিঙ্গো কিভাবে তৈরি হয়, পিঙ্গো অ্যাকচুয়ালি আইস কোর গ্রোথ, মানে আমরা দেখতে পাই যে কোনো ছোট
শিলার ভিতর বরফ জমে অনেকটা স্মল ডোম সাইজ হিল তৈরি হয়। যখন শিলার ভিতর ধীরে ধীরে পেরিগ্লেসিয়ার অঞ্চলে পিঙ্গটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয়। যখন শিলাস্তরের ভেতর বরফটা জমে তখন শিলাগুলোকে সংকুচিত করে এবং সংকুচিত করে খানিকটা ডোম শেপ গম্বুজাকৃতি ভূমিরূপ সৃষ্টি করে। এইভাবে পিঙ্গ সৃষ্টি হয়। তাহলে আইস কোর গ্রোথ মানে আইসটা কেন্দ্রে বাড়তে থাকে। এবারে 32 দাগে বলা হয়েছে ট্রাঙ্কস অফ ট্রিজ গ্রোয়িং অন দ্য ব্যাঙ্কস ন্যাচারাল ওয়াটার বডিজ আর অফটেন ইউ শেপড মানে কোনো একটা নদী গাছগুলো নদীর পাড়ে গাছগুলো যখন ইউ শেপটের আকারে বাঁকতে থাকে, আমরা দেখতে পাই নদীর ধারে অনেক সময় যে গাছগুলি হয় সে গাছগুলি সোজাভাবে দাঁড়ায় না, অনেক সময় একটু বেঁকে তার নিচের দিকের গোড়াটা ইউ শেপড আকারে বাঁকতে থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ক্রিপ অফ ব্যাঙ্ক ম্যাটেরিয়ালস মানে নদীর পাড় বরাবর যে পদার্থগুলো ম্যাটেরিয়ালসগুলো যখন নিচের দিকে ধীর গমন করতে থাকে, ক্রিপিং মানে মাস ওয়াস্টিং হতে থাকে, তখন তার প্রভাবে কি হয়, গাছটাও তো তার মেন যেখানে সৃষ্টি হয়েছিল সেই অংশটা থেকে ধীরে ধীরে নিচের দিকে একটু হলেও তো হেলে থাকতে শুরু করে, সেইভাবেই সে বাড়তে থাকে। যেরকম আমরা দেখতে পাই পুকুরের পাড়ে গাছগুলো কখনো সোজাভাবে দাঁড়িয়ে থাকে না, কারণ ওখানেও ধস নামছে হালকা করে এবং তার কারণে গাছটা সোজাভাবে না দাঁড়িয়ে একটু বেঁকে অবস্থান করে। এখানকার অ্যান্সার হচ্ছে ডি। এবারে 33 দাগে বলা হয়েছে পোর্শন অফ গ্লেসিয়াল ট্রাপ মে এক্সিবিট রিমার্কলি ফ্ল্যাট ফ্লোর মানে গ্লেসিয়ালের যে হিমবাহ এলাকায় যে আমরা খাত দেখতে পাই বা ভ্যালিটা দেখতে পাই, গ্লেসিয়াল ট্রাপস মানে হিমবাহের যে খাত, সেই খাতটা ফ্ল্যাট ফ্লোরস হয় মানে সমতল ভূপ্রকৃতি হয়, অবশ্যই খানিকটা ইউসেপ ভ্যালিও হয়। এর কারণ হচ্ছে দ্য ফ্ল্যাট ফ্লোর ইন গ্লেসিয়াল ট্রাপ ইজ প্রডিউসড বাই ইউনিফর্ম গ্লেসিয়াল ইরোশন। এখানে বলছে যে এখানে ইউনিফর্মলি মানে একই রকমভাবে ক্ষয়টা হতে থাকে, তাই ফ্ল্যাট ফ্লোর ভূমিরূপটা সৃষ্টি হয়। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার বলেছে বি, কিন্তু আমার মনে হয় এর অ্যান্সার এ হতে পারে, কারণ যেহেতু এর কারণটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। ফার্স্ট বলা হয়েছে যে গ্লেসিয়াল ট্রাপ মানে হিমবাহের খাত অংশ ফ্ল্যাট ফ্লোর হয় মানে সমতল ভূপ্রকৃতি হয়, কারণ সেখানে ইউনিফর্মালি ইরোশনটা হয় মানে সমরূপভাবে ক্ষয় প্রক্রিয়াটা চলতে থাকে, তাই সেখানে সমতল ভূমিরূপ সমতল ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায়। এটার অ্যান্সার এ হতে পারে। ট্রান্সপোর্টেশন কস্ট ডাজ নট প্লে এ মেজর রোল ইন লোকেশন অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে কার্পাস বস্ত্রবয়ন শিল্পে ট্রান্সপোর্ট কস্ট মানে পরিবহনের যে টাকাটা খরচ হয় সেটা কোনো ম্যাটার করে না। কারণ কি? কারণ কটন হচ্ছে একটা ওয়েট লুজ ম্যাটেরিয়াল, মানে ওটাকে যখন আমরা নিয়ে আসি শিল্পকেন্দ্রে সেখানে যতটা পরিমাণ টাকা খরচ হয় তেমনি ফিনিশড প্রোডাক্ট যখন আমরা কারখানা থেকে নিয়ে মার্কেটে যাই সেম পরিমাণই ট্রান্সপোর্ট কস্ট লাগে, কারণ তার যে ওয়েটটা সেটা র মেটেরিয়ালস অবস্থায়ও যেমন বাড়ে না, যেইকে সেই থাকে, তেমনি ফিনিশড প্রোডাক্ট মানে যখন কোনো জিনিস তৈরি হয় তারপরেও তার সেই ওয়েটটা সমরূপ থাকে, এই কারণে। তো এর অ্যান্সার হবে ওয়েট অফ কটন ইজ মোর অর লেস ইকুয়াল অফ দ্য ওয়েট অফ দ্য ফিনিশড প্রোডাক্ট মানে যখন ফিনিশড প্রোডাক্টটা তৈরি হয় সম্পূর্ণ লাস্টে তখন তার যে ওয়েট ওজন সেটা একই রকম থাকে, র মেটেরিয়াল হিসাবেও যখন কাঁচামাল হিসাবেও যখন যেরকম ছিল ওজন পরবর্তীকালেও সেম ওজন থাকে। 35 দাগে এখানে বলা হয়েছে যে রিলেশনশিপ অ্যামাং দ্য ফ্যাক্টর অফ অ্যান ইভেন্ট কোন মেথডসটা দায়ী, ফ্যাক্টর অফ অ্যান ইভেন্ট এর জন্য কোন অবস্থাটা দায়ী। এখানে বাকি যে ফ্লো অ্যানালাইসিস, ওয়েটেজ ইন্ডেক্স, গ্র্যাভিটি এগুলো বলা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ফর্মাল অ্যান্ড ফাংশনাল রিজিয়ন এর সীমানা নির্ধারণের সময় আমরা ব্যবহার করি। বাকি এখানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস মানে ওখানে যে কম্পোনেন্টগুলো মানে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে বেশি দায়ী।
অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমরা ঠিক করে আমি ঠিক জানি না, তো আপনারা জেনে থাকলে এটা নিয়ে একটু গুগল করতে পারেন। ইকোটোন ইজ অ্যান এরিয়া দ্যাট ক্যান বি ডেসিফাইড বাই কোয়ান্টিটিভ মেথড থ্রু ইন্টারসেকশন সেট। ইকোটোন এরিয়াটা কি? যেখানে দুটি প্রজাতি একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। যেমন আমরা দেখি পুকুরের পাড় বরাবর যেখানে জলজ প্রাণীও থাকে তেমনি স্থলজ প্রাণীও থাকে, তাহলে পুকুরের এই পাড়টাকে ইকোটোন এরিয়া বলা যায়। ওইখানে বলা হয়েছে যে ইকোটোন এরিয়ার নির্ধারণের জন্য কোন মেথড দেয় না, ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন মানে যখন দুটো লাইনের মাঝে এমন একটা বিন্দু যেখানে দুটো লাইনই এসে মার্চ করেছে, যেরকম ইকোটোন এরিয়া বললাম এক্ষুনি। এবারে 37-এ বলা হয়েছে শর্ট ডিউরেশন লেপ্টোকুর্টিক হাইড্রোগ্রাফ। আচ্ছা, লেপ্টোকুর্টিক কি? নর্মাল ডিস্ট্রিবিউশন যখন আমরা করি সেখানে তিনটে জিনিস দেখতে পাওয়া যায়, এক লেপ্টোকুর্টিক, মেসোকুর্টিক আর একটা হচ্ছে প্ল্যাটিকুর্টিক। এই লেপ্টোকুর্টিক হচ্ছে পজিটিভ কোনো জিনিস দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। এখানে অ্যান্সারটা হবে দ্য শেপ অফ বেসিন ইজ সার্কুলার অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ রেইনফল ইজ ভেরি হাই। এখানে খুব বেশি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, কারণ এখানে লেপ্টোকুর্টিক যে দেখানো হয়েছে এটা সবচেয়ে উঁচু ডিস্ট্রিবিউশন, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড়, ওয়াইড স্প্রেড, মানে বেশি এলাকা জুড়ে অবস্থান করেছে। অ্যান্সার হবে এ 1 and 2। তারপরে সোশিও ইকোনমিক সার্ভে করা হচ্ছে যেখানে ন্যাচারাল অর্ডারে হাই, মিডিয়াম, লো ডেটা নেওয়া হচ্ছে। তাহলে একটা অর্ডারে নেওয়া হচ্ছে, তাই এটাকে অর্ডিনাল ডেটা বলে। যখন কোনো নামের উপর ভিত্তি করে নেওয়া হতো তখন তাকে নমিনাল ডেটা বলা হতো। আর ইন্টারভ্যাল হলে মাঝখানে স্পেস থাকবে, আর রেশিও মানে যেটা অ্যাবসলিউট 0 দিয়ে শুরু হবে। এবারে 39-এ বলা হয়েছে ল অফ স্ট্রিম নাম্বার কনফার্মস টু দ্য ম্যাথমেটিক্যাল মডেল। এটা যদিও আমি গুগল করে জেনেছি, এটা সম্পর্কে খুব একটা জানি না, তাই আমি আলোচনা করছি না। এর অ্যান্সার হবে নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন বি। 40 ইন এগ্রিকালচার দ্য আইডিয়া পসিবিলিজম ভিদাল ডেলা ব্লাজ। ভিদাল ডেলা ব্লাজ যে পসিবিলিজম মানে সম্ভাবনাবাদের তত্ত্বটা দিয়েছিলেন, তিনি কার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিলেন? তিনি কার্ল ও শাওর এর কালচারাল ল্যান্ডস্কেপ নামে তিনি যে তত্ত্বটা দিয়েছিলেন তার দ্বারা প্রভাবিত হয়ে পসিবিলিজম তত্ত্বটি দিয়েছিলেন। বাকি এখানে অ্যান্সার কৃতে অ্যানথ্রোপোজিওগ্রাফি আছে অফ রেড জল, কিন্তু অ্যানথ্রোপোজিওগ্রাফি অফ রেড জল অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম সম্পর্কে তার মতবাদ দিয়েছিলেন। তো তিনি কি করে পসিবিলিজম সম্পর্কে মতবাদ দিতে পারেন বা পসিবিলিজম ওয়ার্ডটাকে সাপোর্ট করতে পারেন? উনি ডিটারমিনিজমকে সাপোর্ট করেছেন। আর 41 ডারউইনিজম ইন সোশ্যাল ইকোলজি ওয়াজ ফার্স্ট অ্যাপ্লাইড বাই হাওয়ার্ড স্পেন্সার। স্পেন্সার প্রথম ডারউইনের যে সোশ্যাল ইকোলজি মানে সামাজিক যে বাস্তুতন্ত্র এই জিনিসটা অ্যাপ্লাই করেছিলেন। তো অ্যান্সার হবে সি। আজকে 41 পর্যন্ত আলোচনা করা হলো, বাকি পরবর্তী দিনে বাকি অ্যান্সারগুলো আলোচনা করা হবে। তো আমার সঙ্গে অন্যান্য স্টুডেন্টের দ্বিমত থাকতেই পারে, অ্যান্সার নিয়ে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ডিসকাশন থাকতেই পারে। তো দয়া করে আপনারা এটা নিয়ে ক্রিটিসাইজ করবেন না।